গল্পের নাম অন্যরকম তুমিময় হৃদয়াঙ্গন। কলমে তামান্না আল রায়ান। তৃতীয় পর্ব। জামাইজান, আপনার পেটে কি গ্যাস হয়েছে? না মানে আপনি আর আকবর ভাই যেমন করে কোমর ঝাঁকা ছিলেন অমন করে তো মানুষে পেটের গ্যাস ছাড়ে। আপনার হলে বলুন, পেটের গ্যাস দূর করতে আমি সাহায্য করব। প্রয়োজনে দিনে 2-3 বার আপনার পেটে বাড়ি মারব। দেখবেন গ্যাস সব ফুরত করে বেরিয়ে যাবে। নাজিবা ভাবির কথা শুনে ফিক করে হেসে দিল আকবর। আফরাজ থমথমে মুখে বিবিজানের কথা শুনলেও আকবরের হাসি দেখে রাগান্বিত ভঙ্গিতে তাকায়। চুপ হয়ে যায় আকবর, তবুও নিজেকে সামলাতে না পেরে বলে, দেখেন ভাবি, গ্যাস বের করতে যে কোনো আবার সিলিন্ডার ব্লাস্ট করে ফেলিয়েন না। বন্ধু আমার আপনার উপর ব্লাশ হয়ে আছে, খেয়াল রাখিয়েন গ্যাস বের করতে গিয়ে সুপার গ্লু না চলে আসে। আফরাজ শুনে তেরে আসতে নিলে আকবর তার বউকে ধরে অন্য পাশে সরে যায়। ঢোক গিলে নিজের পাগলি বিবিজানকে বুঝো দিতে বলে, বিবিজান চোখ থাকতেও অন্ধ হয়ে যাও। আজ সকালে আকবর ছাইপাশ খেয়ে মাথা নষ্ট করে ফেলেছে, তারে ঠিক করতে গিয়ে আমারেও বিগড়ে দিল। বলো দেখখান। মনে মনে গালি ছাড়ল আফরাজ। অন্যথায় আকবরও বন্ধুর শেষের কথাটুকু বিপরীতমুখে কুসুমাকে বলে দেয়। অথচ নাজিবা আর কুসুমা ঠিকই তাদের স্বামীর ভণ্ডামি ধরে ফেলেছে। বেচারাদের লজ্জায় মরি মরি অবস্থা। নাজিবা আর কুসুমা আর চোখে নিজেদের মাঝে গোপন ইশারা ইঙ্গিত করে নেয়। নাজিবা কণ্ঠে গাম্ভীর্যতা টেনে বলে, আমরা এখন ক্যান্টিনে খেতে যাচ্ছি। হঠাৎ এসে আপনাদের কাজে ব্যাঘাত ঘটিয়ে নিজেদের খারাপ লাগছে, তাই যায়। আল্লাহ হাফেজ। কথার সমাপ্তি টেনে দুজন মেয়ে যেমনে এসেছিল ঠিক তেমনই বেরিয়ে যায়। লিফটে ঢুকে দুজন দুজনের দিকে তাকিয়ে আকস্মিক হাসতে লাগল। দুজন ব্যাটার মুখই দেখার মতো ছিল। কুসুমা কোনো মতে নিজের হাসি থামিয়ে বলে, যাই বলো ভাবি, দুজনকে মজা মাস্তি করতে ভালোই মানায়। নাজিবা তবুও হেসে যাচ্ছে। তাকে হাসি থামাতে বলে কুসুমা, কিন্তু সে থামে না, বরং ফোন বের করে একটা ভিডিও কুসুমার চোখের দিকে ধরে। সে দেখে হতবাক। নাজিবা লুকিয়ে ফোনে ভিডিও করে ফেলেছে। কুসুমা তার হাত ধরে বলে, ভাবি আমারে হোয়াটসঅ্যাপে দাও প্লিজ প্লিজ। এই ভিডিও দেখায় আকবর রে মজা বোঝা। বিয়ে করেও অন্য মেয়েদের সাথে ফ্লার্টিং করার মজা ছুটিয়ে দেব একদম। কিন্তু নাজিবা আনমনে বিড়বিড়িয়ে বলে, জামাইজান, আপনাকে এই ভিডিও ভাইরালের ভয়ে দেখিয়ে শাকচুন্নিকে মারা খাওয়াবো। খুব শখ না মেয়ে পিয়ে রাখার, তাও শুধু শখই না, মানবতার শরীর জনাবের। আপনার মানবতা আচ্ছামত ফলিয়ে বের করব দেখিয়েন। কুসুমা নাজিবা ভাবিকে চুপ থাকতে দেখে মৃদু চাপ রমা রে। সে নড়েচড়ে বলে, হ্যাঁ কি হলো? ক্যান্টিনের ফ্লোরে চলে এসেছি, আসো। দুজন মিলে ক্যান্টিনের ভেতর ঢুকে পড়ে। কুসুমাকে প্রায় সবাই চিনে। আকবর নিজেই বলেছিল এই তার বউ, সেজন্য তার ক্যান্টিনে আসা না আসা একই। এই ক্ষেত্রে নাজিবা একেবারে নতুন। কখনো আফরাজ এর অফিস ঘুরে দেখেনি। আজ এসেছিল জামাইজান এর সাথে বের হওয়ার উদ্দেশ্যে, কিন্তু দু ব্যাটার পাগলামিপনা দেখে নিজের মতো পাল্টে নেয়। ভাবল কুসুমা ভাবির সাথে আসল, বিধায় সমস্যা নেই, অফিসটা ঘুরে দেখা যাবে। সেই ভেবে দুজনে প্রথমে খেতে এসেছে। তাদের অ্যাসিস্ট করবে তাবাসসুম। আকবর ইচ্ছাকৃত বন্ধুর অগোচরে অ্যাসিস্টিংয়ে ফাঁসিয়েছে তাকে। তাবাসসুম ক্যান্টিনে বসা ছিল। খাওয়া শেষ করে যাওয়ার আগেই ঘোমটা পরিহিত মেয়েকে দেখে ফেলল।
চিনতে তার মোটেও ভুল হয় না যে মেয়েটা আফরাজের সাইকো ওয়াইফ। শয়তানি বুদ্ধি করে ইচ্ছাকৃত নিজের গলায় প্যাঁচানো স্কার্ফ দিয়ে মুখ ঢেকে নেয় সে। নাজিবা তো বেখেয়ালি মুগ্ধ চোখে ক্যান্টিনের মধ্যে ডিজাইন দেখছিল। কুসুমা কাউন্টারে যে অর্ডার করে দেয়। তারা যে টেবিলের কাছে গিয়ে বসতে যাচ্ছিল, সবার চক্ষু অগোচরে নাজিবার চেয়ারের মধ্যে সস ঢেলে দেয় তাবাসসুম। নাজিবাও সেই চেয়ারের উপর বসে পড়ে। তার খেয়াল নেই সেদিকে। তাবাসসুম বাঁকা হেসে মনে মনে বলে, এবার বুঝবি আমার সাথে টক্কর নেওয়ার মজা। কুসুমা কফি শেষ করে নাজিবাকে বলে, ভাবি আপনি হালকা করে ঘুমটা সরিয়ে খান, এখানে কেউ তাকাবে না, কড়া সিকিউরিটি আছে এখানে। তাও ভাবি ভয় হয়। ভয় এখানে কিসের ভয়? নাজিবা ভুলে যে মুখ ফসকে সত্য বলতে নিচ্ছিল বুঝতে পেরে হকচকিয়ে যায়। গলা ঝেড়ে বলে, আপনা মানে আমাকে তো চেনো। আমি একটু পর্দাটা মেইনটেইন করার চেষ্টা করি। কুসুমাও বুঝতে পেরে মাথা নাড়ল। তাদের খাওয়া শেষ হতে দেখে তাবাসসুম ফোন বের করে। ফোনের ফোকাস আফরাজের বউয়ের ব্যাকসাইড বরাবর রাখে। তারা উঠে চলে যায়। নাজিবার শাড়ির ব্যাকসাইডে লাল রং লেগে আছে, যা তাবাসসুম ভিডিও করে রাখল। সস হলেও দেখতে লাগছে পিরিয়ডের রক্ত। ক্যান্টিনের এমপ্লয়ার্স এর নজরে এলো জিনিসটা। নাজিবার শাড়িতে লাগোয়া রক্ত খেয়াল করে মিটমিট হাসতে থাকে। অনেকে কানাঘুষা করে বলতে লাগে, মেয়েটার মনে হয় ফার্স্ট টাইম পিরিয়ড হচ্ছে। ছি, এসব শাড়িতে লাগিয়ে বেশরমের মতো ঘুরছে কেমনে মেয়েটা। ছি, অফিসের মধ্যে বসো আছেন। তিনি যদি দেখতেন তবে নাক সিটকিয়ে বের করে দিতেন এসব আউল ফাউল মেয়েকে। আরে তার চেয়ে বড় কথা, এই পাগল মেয়েরে নিয়ে কুসুমা ভাবি কি করছেন। মনে হয় আকবর স্যার এই পাগল মেয়েকে সামলাতে কুসুমা ভাবিকে দায়িত্ব দিয়েছে। আশপাশের কটু কথায় নাজিবার যতটা না খারাপ লাগছে, তার চেয়ে পাগল শব্দটা বেশি উত্তেজিত করছে তাকে। এখনই যদি সে রাগ না নেয়, তবে তার শরীরে পাগলামিপনা জাগ্রত হবে। নিজেকে কোনো মতে সামলানোর চেষ্টা করছে সে, কিন্তু কিছুতে পারছে না। কুসুমা এমপ্লয়ার্স এর কথা শুনে ভ্রু কুঁচকে তার পাশে থাকা থাই গ্লাসের দিকে তাকায়। তাকে ঠিকই লাগছে, কিন্তু যখন খেয়াল করে দেখল তখন দেখে নাজিবার শাড়িতে লাল রঙের কিছু লেগে আছে। সে স্তব্ধ হয়ে নাজিবার পেছনের গিয়ে শাড়ির আঁচল ধরে ফেলে। নাজিবার ধ্যান ফেরে, সে কুসুমার স্তব্ধ চেহারা দেখে জিজ্ঞেস করে, কি হলো ভাবি, আপনি আমার পেছনে কি দেখছেন? ভাবি আপনার শাড়িতে এই লাল রং নাকি সস? হ্যাঁ ভাবি, আপনার পেছনের দিকে কেউ সস লাগিয়েছে। দেখুন আয়নার সামনে। নাজিবা থাই গ্লাসের পাশে এটার চায়নার সামনে গিয়ে পরখ করে দেখে। হ্যাঁ, কুসুমা ভাবির কথা সত্য। সে হালকা করে সসের উপর হাত ছুঁয়ে ভাবনায় পড়ে যায়। পরক্ষণে তার মাথায় আগুন ধরে যায়। কুসুমা নিজের পার্স থেকে টিস্যু বের করে মুছতে নিলে নাজিবা তার হাত ধরে ফেলে। সে বলে, না ভাবি, যে আমার সাথে এই কাজটা করেছে তাকেই এর শোধ দিতে হবে, না হলে আমি শান্তিতে বসতে পারবো না। আপনি আমাকে বলুন অফিসের কত নং কেবিনে সিসিটিভি ফুটেজ আছে? এই কেবিন নিচের গ্রাউন্ড ফ্লোরে, আর আমরা আছি 2 নং ফ্লোরে এখন। কথাটি শুনে সে কুসুমার হাত ধরে সোজা লিফটে চলে যায়। অন্যথায় তাদের লিফটের মধ্যে যেতে দেখেও কোনো পরোয়া করে না তাবাসসুম।
বরং সে নাজিবার অগোচরে যে ভিডিও করেছে সেটার জন্য একটা ক্যাপশন ভেবে ভেবে নিজের কেবিনে চলে যায়। সে আফরাজ এর পিয়ে বলে কেবিনটা পেয়েছে। কেবিনে বসে সে তার মাকে ফোন দেয়। কোনো এক অজানা কারণে তার মা ফোন তুলছে না। সে আজ 2 দিন ধরে তার মাকে ফোনে পাচ্ছে না। যতবারই কল দেয় নট রিচেবল বলছে। বিধেও সে আফরাজের দেওয়া ফাইল চেকিং করতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে নাজিবা সিসিটিভি ফুটেজ চেক করছে। তার পাশেই কুসুমা ভাবি ভয়ার্ত চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। নাজিবার পাগলামিপনা যেন প্রকাশ্যে না আসে, মনে মনে তারই প্রার্থনা করছে সে। নাজিবাকে নিজের মতো ভিডিও রিভাইন্ড করতে দেখে বিরক্ত বোধ করে সিসিটিভি কন্ট্রোলার। তিনি রুর গলায় নাজিবার উদ্দেশ্যে বলে, ম্যাম আপনি কিন্তু নিয়ম ভঙ্গ করছেন। এখানে অফিসের বসকে ছাড়া আর কাউকে এলাও করা হয় না। আপনি আকবর স্যারের ওয়াইফের সঙ্গে এসেছেন দেখে সম্মানের সহিতে বলছি, প্লিজ ম্যাম আপনি নিজের লিমিটেশনে থাকুন। আমাকে দিন, ব্যাপারটা আমি হ্যান্ডেল করছি। নাজিবার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না, বরং সে তার কাজ করেই যাচ্ছে। তার ষষ্ঠ ইন্দ্রিয় সাক্ষী, ওই সময় তার চোখের আড়ালে কোনো না কোনো অঘটন ঘটেছে। ম্যামের পাত্তা না পেয়ে কন্ট্রোলার রাগে গজগজিয়ে নাজিবার হাতে স্পর্শ করে, যা দেখে প্রতিবাদ করতে গিয়েও করল না সে। নিজেকে শক্ত রেখেই জ্বলন্ত অগ্নি চোখে তাকায় নাজিবা। তার অগ্নিশর্মা রূপ দেখে আচমকা হাতটা ছেড়ে দেয় কন্ট্রোলার, মাথা নিচু করে নেয়। নাজিবা তার হাতের উপর আপাতত খেয়াল দিল না। ফুটেজ সে সময়ের দৃশ্য ভেসে উঠে। বাজপাখির মতো ফুটেজের দিকে তাকিয়ে আছে সে। তাবাসসুমের কৃতকর্মের দৃশ্যপট দেখানো হচ্ছে, যা দেখে নাজিবা আর এক মুহূর্ত সিসিটিভি ফুটেজের কেবিনে দাঁড়ালো না। হাত মুষ্টিবদ্ধ করে তৎক্ষণাৎ লিফটের দিকে এগিয়ে যায়। সে এখনো তার পরনের শাড়ি চেঞ্জ করেনি। কুসুমাও তার পেছনে গেল। দাহাব এহসান আজ নিজেকে পরিপাটি করে তার মেয়ে মিসেস হিয়াকে ডাক দেন, কিন্তু সারা শব্দ না পেয়ে তাচ্ছিল্যের হাসি দেন। তিনি কটি পড়তে গিয়ে হঠাৎ খেয়াল করলেন, গালের একপাশের চামড়া ধসে পড়বে মতো লাগছে। এক প্রকার ঘাবড়ে যান তিনি। তাড়াহুড়ো করে আলমারির পেছনের দিকেই এটাচ করা রুমে ঢুকার জন্য দাঁড়িয়ে যান। দরজায় লকার লাগানো। একটাই কোড দিলেন, ব্লাড এডিকশন। এই টাইপ করতেই দরজা খুলে যায়। চটজলদি তার টেবিলের কাছে যান। টেবিলের উপর বিভিন্ন রঙের কেমিক্যাল সলিউশন তৈরি করে রাখা, যেন এগুলো তার জন্যে রেখেছে কেউ। সময় ব্যয় না করে তৎক্ষণাৎ এক কেমিক্যাল সলিউশন এর ভেতর টিস্যু ডুবিয়ে ভিজিয়ে নেন। পরে টিস্যুটি নিজের মুখে ভালোভাবে লাগিয়ে ছিপছিপে করে নেন। টিস্যুটি ডাস্টে ফেলে টেবিল ফ্যানের সামনে বসে সুইচ অন করেন। ফ্যানটি চালু হতেই তিনি শান্তি অনুভব করেন। যে গালের চামড়া ধসে পড়ছিল, সেই চামড়া পুনরায় লেগে গিয়েছে দেখে শয়তানি হাসি দেন। হাসা থামিয়ে পাশে থাকা মিনি ফ্রিজ থেকে রক্ত এর প্যাকেট বের করেন। একটা গ্লাসে রক্ত ঢেলে সেই গ্লাসে চুমুক দিতে লাগলেন। আপনা মনে বিড়বিড়িয়ে বলেন, একমাত্র নাজিবার কারণে আমি জমিদারি প্রথার উত্তরাধিকারী হতে পারলাম না। তোর জীবিত অবস্থা আমার জন্য কাল হয়ে আছে। আজও জমিদারি প্রথার ভাগ নিতে গেলে তোর নাম উঠে আসে। তোর একার জীবনের জন্য আমি আটকে আছি। তোকে মুক্ত করতে পারলেই জমিদারি প্রথা পেয়ে যেতাম, কিন্তু তোর ওই মৃত দাদির খতিয়ান নামার কারণে তোকে বিয়ে না করা অবধি প্রথা হাসিল করতে পারবো না।
তোকে একবার পেয়ে বিয়েটা করতে পারলেই আমার হাতের মুঠোয় পুরো আলি ভিলা ঝুঁকে পড়বে। কত বছর ধরে এই প্রথার অপেক্ষায় আছি, সেটা শুধু আমিই জানি। তোর কাছ থেকে প্রথা ছিনিয়ে নিতে আমার নিজের শরীরের যে কত ক্ষতি করেছি আমি। কথাটুকু বলে নিজের গালে হাত রাখে দাহাব এহসান। মাথার চুলে হাত বুলিয়ে দেখলেন, অর্ধচুল তার হাতে চলে এসেছে। তার চেয়ে বড় কথা, চুলের অর্ধেকই সাদা, এক দুটোই কালো শুধু। আয়নায় নিজের মুখশ্রী দেখে অতীতে ডুব দেন। অতীত, এই বুড়ি তুই তোর উকিল দিয়ে খতিয়ান নামা আমার নামেই কর, না হলে তোর পরিবারকে ধ্বংসস্তূপে পরিণত করে দেব। আপনি এত খারাপ সেটা আগেই বুঝেছিলাম। আফসোস আমার বাবা বুঝেননি। তাই প্রথম স্বামীর মৃত্যুর পর পর আপনার ফাঁদে পড়ে আমার সাথে বিয়ে দিয়েছিলেন। কিন্তু আমিও শের কাশেমের মেয়ে ফাতেমা শেরা। আমি বেঁচে থাকতে কখনো আপনার আশা পূরণ হবে না। আপনি পাপী, নিকৃষ্ট এক জানোয়ার। আপনার অন্তিম মুহূর্ত খুব ভয়ানক হবে, মিলিয়ে নিয়েন আমার কথা। বুড়ি স্ত্রীর কথায় দাহাব এহসান উচ্চস্বরে হাসতে লাগল। তার হাতের তাবিজ ছুঁড়ে মেরে ঠাসস করে চর বসিয়ে দেন স্ত্রীর গালে। স্ত্রীর গাল চেপে ধরে বলেন, এই বুড়ি বয়স তো কম হলো না তোর? এখন রলে কেউ সন্দেহ ও করবে না, ভাববে অসুস্থতায় ভোগচ্ছিলি, এর রেশ ধরেই মারা গেলি। কথা রীতি টেনে জোরে ধাক্কা দেন তিনি। ফাতেমা শেরা ফ্লোরের উপর পড়ে ব্যথা পেয়ে চিৎকার দিয়ে উঠেন। ঘুমন্ত নাজিবা জেগে উঠল। ভয়ে ঘুমন্ত মাকে চেপে ধরে। জনাব মোবারক আলীও জেগে গেলেন। স্ত্রীকে ঘুমন্ত দেখে ডাকলেন না। অক্লান্ত পরিশ্রমের পর রাতে ঘুমিয়েছে তার বউ। বিধেয় ভয়ার্ত মেয়ের মাথায় হাত বুলিয়ে ঘুমাতে বলেন তিনি। গায়ে টি-শার্ট ঠিক করে রুম থেকে বেরিয়ে যান। মায়ের চিৎকার শুনে দৌড়ে বাবা মার রুমে যান। দাহাব এহসান দরজা খুলেই মরাকান্না জড়িয়ে দিলেন। নিজের কোমর ব্যথার ভান ধরে দরজার পাশে দাঁড়িয়ে রইলেন। মাকে মেঝেতে পড়ে থাকতে দেখে জনাব মোবারক আলী মাকে পাজাকোলা করে বিছানার উপর শুয়ে দেন। কপালে হালকা আঁচ দেখে কিছুটা আন্দাজ করতে পারলেন তিনি, তবুও টু শব্দ করলেন না। মায়ের জ্ঞান ফেরাতে পাশে পানি ভর্তি মগ থেকে হালকা পানি বের করে মায়ের মুখে ছিটিয়ে দেন। মিসেস ফাতেমার জ্ঞান ফেরতেই ছেলেকে কাছে দেখে খুশি হন। মুখ খুলতে নিলে পেছনে থাকা জানোয়ারকে বর্ষর ফুলদানি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে গেলেন। শেষ বয়সে এসে ছেলের বংশকে হারাতে চান না তিনি। অতঃপর মিথ্যা ঘটনা বলে ছেলেকে তার রুমে পাঠিয়ে দেন। মোবারক আলী রুম থেকে বের হওয়ার পর পরই ধরাম করে দরজা লাগিয়ে দেন দাহাব এহসান। বাবার এরূপ আচরণে অবাক হন তিনি। বাবাকে ছোট কাল থেকে দেখে এসেছেন তিনি, কখনো বিরূপ আচরণ করতে দেখেননি। রাত বেশি হওয়ায় মায়ের কপালে ব্যান্ডেজ করে নিজ রুমে চলে গেলেন। অন্যথায় দাহাব এহসান নিজের স্ত্রীর শিউরে বসে তার গলার কাছে হাত রেখে মৃদু গলায় বলেন, আহারে বউ আমার, ব্যথা লাগছে কপালে। জানিস তোর প্রথম স্বামীর মৃত্যুর পর তোকে কেন বিয়ে করেছিলাম? যাতে করে তোর রাজমহল আমি পেয়ে যাই। কিন্তু আফসোস, কে জানতো আমার শ্বশুর যে এক নাম্বারের চতুর মানব বের হবে।
আমার নামে ব্যবসার খতিয়ান নামা লিখে জমিদারি প্রথা তার কন্যার নামে লিখে দিলেন। এতে কি? আমিও শ্বশুরের মন জয় করে তোকে বিয়ে করে নিলাম। যদিও জানতাম তুই বিধবা, এক ছেলের মা, তবুও আই ডোন্ট কেয়ার। এই বুড়ো বয়সে এসেও আমার লোভ নিয়ন্ত্রণে নেই। কেন? কারণ আমার তোকে সহ্য হয় না। তুই আমাকে ছেলে সন্তান দিস নাই। ছেলে সন্তান তো আগের জামাই রে দিয়ে খেয়ে দিলি জামাই রে। আমার বংশে সব কিছু নিজ ছেলেকে দিতে চেয়েছিলাম, তাও হতে দিলি না। তোর আগের পক্ষের সন্তানকে তো আমি পৃথিবী ছাড়া করব, দেখে নিস। শুধু সে নয়, তার পরিবারও ধ্বংস হবে। কিন্তু একটা ইন্টারেস্টিং কথা বলবো তোকে। আমাদের নাতনি নাজিবা আছে না, ওকে না আমার মারতে মন চাইছে না। তাহলে কি করা যায় ভাবছি। কথাটুকু বলে দাহাব এহসান নিজের সাদা দাড়িতে হাত বুলাতে লাগলেন। মিসেস ফাতেমার কপালে প্রচণ্ড ব্যথা করছে। তিনি বহু কষ্টে উঠে বসেন। দেওয়ালে হেলান দিয়ে তার দ্বিতীয় স্বামীর নিকৃষ্ট মনের বাণী শুনছেন। যবে নাতনি কথা বললেন, পিলে চমকে উঠলেন। স্বামীর দিকে চেয়ে আতঙ্কিত গলায় জিজ্ঞেস করেন, মা, মানে আমার নাতনিকে দিয়ে কি করবেন আপনি? দেখেন, নাতনি আমার মাত্র 7 বছর বয়সী। আমার ছেলের পরিবারের ক্ষতি করিয়েন না। আমি আমার পক্ষের সম্পত্তি আপনার নামে করে দেব। কিন্তু আমার নাতনির। তাকে চুপ করতে ইশারা করে তিনি হাস্যোজ্জ্বল গলায় বলেন, তোরে মেরে ফেলার পর তোর ছেলে আর ছেলের বউকেও মেরে দেব। কিন্তু তোর নাতনিকে নিজের দ্বিতীয় বউ বানিয়ে রক্ষিতা করে রাখব। কি করব বউ? নাতনি আমার কচি শরীরে ভরা। ওকে না পেলে জীবনটা বৃথা মনে হবে। জোয়ান বয়সে তোর মতো বিধবা রে বিয়ে করে নিজের পায়ে কুড়াল মেরেছিলাম। এর প্রায়শ্চিত্ত তোর নাতনিকে বিয়ে করে করব। আমার শখ ছিল অবিবাহিত কচি মেয়ে বিয়ে করার। তুই মরার পরই না হয় করব। কথা রীতি টেনে হাসতে লাগলেন তিনি। মিসেস ফাতেমা তীক্ষ্ণ কথা বলতে গিয়েও পারলেন না। তার গলা কেমন যেন জ্বালা পোড়া করছে। চোখে ঝাপসা দেখতে পাচ্ছেন। হঠাৎ গলা দিয়ে রক্ত ঝরতে লাগে। দাহাব এহসান রুমের বাহিরে গিয়ে মেইন দরজার ছিটকিনি খুলে দিলেন। দরজার তালা ভেঙে মাটিতে ফেলে রাখলেন। পুনরায় রুমে এসে আয়েশে রকিং চেয়ারে মাথা হেলিয়ে দেন। ফ্লোরের উপর থেকে বড় সাইজের পাথর হাতে নিলেন। বউ ফাতেমাকে ছটফট করতে দেখে খুশিমনে নিজের কপালে জোরে সরে আঘাত করে বসেন। ব্যথার চোটে তিনি অজ্ঞান হয়ে যায়। বউ, এই কি হয়ে গেল? ঘরের মধ্যে মায়ের খুন হয়ে গেল। বাবাকেও আহত করে দিয়েছে। কে ঢুকেছিল কিছুই জানতে পারছি না। নাদিম নাজিবা তো দাদি ভক্ত ছিল। অসময়ে মায়ের মৃত্যু মেনে নিতেও পারছি না। মিসেস মেহজাবিন স্বামীর কাঁধে হাত রেখে সান্ত্বনার গলায় বলেন, দেখুন, এসব ভেবে লাভ নেই। আমরা বাবার কথাও অমান্য করতে পারছি না। চেয়েছিলাম মায়ের পোস্টমর্টেম হোক, কিন্তু বাবা যে মরাকান্না জড়িয়ে দিয়েছেন, এ দেখে আমারই কষ্ট লাগছে। তিনি বারবার কান্নার সুরে তাড়াতাড়ি উনার স্ত্রীকে কবর দেওয়ার কথা বলছেন, না হলে যে মায়ের রূহ শান্তি পাবে না। এখন যদি লাশের পোস্টমর্টেম করা হয়, তবে লাশকে কাটবে, অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করতে লাশের সাথে বেধড়ক আচরণ করতে পারে। এর জন্য ভয় হয়। তাই বলছি, বাদ দিন। মায়ের রুহের জন্য আমরা কবর দেওয়ার ব্যবস্থা করি। জনাব মোবারক আলী কিছু বলতে নেওয়ার পূর্বেই কাজের ছেলের উচ্চস্বরে চিৎকার শুনতে পান তারা। এতক্ষণ যাবৎ বাড়ির উঠোনে বসে আলাপচারিতায় বসে ছিলেন তারা।
চিৎকার শুনে গিয়ে দেখলেন নাজিবার কোলের উপর দাহাব এহসান শরীর এলিয়ে দিয়ে আছেন। দৃশ্যটি বিশ্রী বটে। দাদার শরীরের নিচে ছোট নাজিবার শরীরটা রেহাই পাওয়ার আশায় ছটফট করছে। অন্যথায় দাহাব এহসান নিজেকে অজ্ঞানের ভান ধরে নাতনির শরীরে মৃদু চাপ দিচ্ছেন। কাজের ছেলে হঠাৎ কোথার থেকে এসে দেখে ফেলায় অজ্ঞানের নাটক করে শুয়ে রইলেন সেভাবে। নাজিবা তো ঘুমিয়েছিল, আচমকা এমন কিছু হবে সে ভাবতেও পারেনি। সেও সমান তালে জোর গলায় বলছে, দাদু উঠুন প্লিজ, কি হয়েছে আপনার? আমি ব্যথা পাচ্ছি দাদু, উঠুন না প্লিজ। ছোট মেয়ের কণ্ঠ শুনেও তিনি নির্জীব ভাবে পড়ে রইলেন নাজিবার উপরে। জনাব মোবারক আলী মেয়েকে কষ্টে দেখে আঁতকে উঠলেন। তৎক্ষণাৎ বাবাকে আস্তে ধীরে উঠিয়ে সোফার উপর শুয়ে দিলেন। মিসেস মেহজাবিন মেয়েকে উঠিয়ে হাত পা শরীরটা মচমচে করতে চাপ দিতে লাগলেন। আর চোখে বাবার দিকে তাকালেন। আরেকবার মেয়ের অসহায় ব্যথাতুর চেহারার দিকে তাকালেন। মনে মনে তিনি খটকা অনুভব করেন। নাজিবাকে তিনি খাওয়ে ঘুম পাড়িয়ে গিয়েছিলেন, তবে এখানে বাবা কেন এসেছিলেন? ছেলের বউয়ের রুমে না বলে প্রবেশ করাটা বেমানান লাগলো তার। তিনি মেয়েকে বুকে চেপে ধরে কণ্ঠে দৃঢ়তা এনে বলেন, বাবার মুখে পানি ছিটিয়ে দিন তো। মোবারক আলী মগ ভর্তি পানি নিয়ে বাবার উপর ছিটিয়ে দিলেন। জ্ঞান ফেরার ভান করে নিভু নিভু চোখের পাপড়ি মেলে ধরলেন সামনে। দুই কঠোর ব্যক্তির মুখভঙ্গি দেখে মনে মনে কিছুটা ভয়ও পেলেন তিনি। যদি তারা তার উদ্দেশ্য ধরতে পারেন তবে তার ফাঁসি নিশ্চিত করে ছাড়বেন তারা। এই ভেবে সে পুনরায় মরাকান্না জুড়ে বলে, ও আমার নাতনি গো, তোর দাদি চইলা গেছে রে। এখন যে তোদের আমি ছাড়া আর কেউই নেই। আমাকে কেন একলা করে গেলি ফাতেমা? তোরে ছাড়া আমি কেমনে বাঁচমু এই পৃথিবীতে? আমার আর কেউ নেই। এই আলী তোর বোনডারে খবর দেয় রে, জলদি আইতে কও। কবর দেওয়ানের আগে একবার মায়ের চেহারাটা দেখে নিক। বাবার অপার্থিব কথা শুনে ভাবলেন হয়তো শোক মেটাতে নাজিবাকে আগলে ধরেছিলেন। এর মাঝেই জ্ঞান হারায়। মোবারক আলী দীর্ঘশ্বাস ফেলে ফোন বের করেন। হিয়া বোন নামের নম্বরে ফোন দেন। ফোন রিসিভ হতেই তিনি বোনকে মায়ের ঘটনা বলেন। এতে তার বোনও কাঁদতে লাগলেন। তৎক্ষণাৎ স্বামী সন্তান নিয়ে আসছেন বলেন। বেডরুমে মেয়ের শিউরে বসে চিন্তিত মনে ভেবেই যাচ্ছেন মেহজাবিন সিরাত। মেয়ের মাথায় হাত বুলিয়ে খেয়াল করলেন মেয়ের গলায় লাল হওয়া জায়গাটি। এমন চিহ্ন এক অবিবাহিত মেয়ের গলায় কেমনে এলো? ঘাবড়ে রুমের বাহিরে যান। মোবারক আলীকে কাজে ব্যস্ত দেখে কিছুটি বলার সাহস পেলেন না। চুপটি করে রুমে এসে মেয়ের পাশে শুয়ে পড়লেন। মায়ের আকস্মিক মৃত্যু তিনিও মানতে পারছেন না। ভাবতে লাগলেন ভোরের ঘটনা। সাত সকালে উঠা মেহজাবিন সিরাতের অভ্যাস হয়ে গিয়েছে। আজ উঠে খেয়াল করলেন প্রধান গেটের তালা ভাঙা আর গেটের ছিটকিনি খোলা। এ দেখে হতভম্ব হয়ে গেলেন তিনি। তৎক্ষণাৎ দারোয়ান ডেকে চারপাশ নজরদারি চালাতে বললেন। ঘরের প্রতি রুম চেক দিচ্ছিলেন। এমতাবস্থায় শ্বশুর শাশুড়ির রুমে এসে দরজা নক করতেই দরজা আপনা আপনি খুলে যায়। তিনি মৃদু গলায় ডাক দিলেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে ভেতরে প্রবেশ করে মর্মান্তিক দৃশ্য দেখে চিৎকার করে উঠলেন। মোবারক আলীর ঘুম ছুটে গেল। তিনি তড়িঘড়ি দৌড়ে বউয়ের কাছে গেলেন। বউকে বাবা মায়ের রুমের বাহিরে দেখতে পেয়ে চমকে গেলেন। তিনি কি হয়েছে জিজ্ঞেস করতে নিলে বাবা মায়ের আহত অবস্থা দেখে নিজেই বোবা হয়ে গেলেন। তৎক্ষণাৎ তিনি বাবার কপালে ব্যান্ডেজ করে দেন, মায়ের শরীরে হাত ছুঁয়ে দিয়েই ধপ করে বসে পড়লেন।
মেহজাবিন সিরাত স্বামীর অবাক চাহনি দেখে শাশুড়ির শরীর হালকা ছুঁয়ে দিয়ে অনুভব করলেন শরীর ঠান্ডা হয়ে আছে। তিনি আতঙ্কে সিটিয়ে পড়লেন। এদিকে ছেলে আর ছেলের বউকে দেখে দাহাব এহসান নিজেও কান্নার অভিনয় চালু করে দিলেন। সব তো ঠিকই চলছিল, কিন্তু কেমনে মোবারক আলী আমার সত্য জানতে পেরে আমারই বানানো কালো জাদুর মন্ত্রের তাবিজ আমারই বুকে গেঁথে খণ্ড বিখণ্ড করে দিল। ইস, আমার সৎ ছেলেটা যদি আমার মন্ত্র না ভাঙত, তবে আমি কবেই গুরুতান্ত্রিক হয়ে যেতাম। তখন বছরের পর বছর নাজিবার শরীর নিয়ে মেতে থাকতে পারতাম। কিন্তু সমস্যা নেই, নাজিবার কারণেই তার পরিবারকে আমার পেটের ভক্তভোগী হতে হলো। অতীতের কথা ভেবে হাসতে থাকে দাহাব এহসান। সে নিজের মতো বলতে লাগে, তা কি হলো? মেয়ে তান্ত্রিক বিদ্যায় কম যোগ্যতা পেলেও বিজ্ঞান বিষয়ক বিদ্যায় সাফল্যতা পাওয়েছি। বিজ্ঞানের অপব্যবহার করেই কেমিক্যালি নিজের জোয়ান রূপ ধারণ করে রেখেছি। নাজিবা, তোমাকে প্রেমের ফাঁদে ফেলার জন্য এই যুবক রূপী আমার দরকার ছিল। এখন শুধু তোমাকে পাওয়ার অপেক্ষা। হঠাৎ মেয়ের ডাক শুনে দাহাব এহসান গলার স্বর বাড়িয়ে মেয়েকে গোপন রুমে আসতে বলেন। মিসেস হিয়া বাবার গোপন রুমে চিনেন। তিনি কুড়িয়ে কুড়িয়ে হেঁটে রুমে আসলেন। কিছু রক্ত এর নতুন প্যাকেট হাতে করে এনেছেন। বাবার মিনি ফ্রিজে সেগুলো রেখে চলতে যেতে নিলে দাহাব এহসান গম্ভীর গলায় মেয়েকে ডেকে তুললেন। মিসেস হিয়া জানেন এখন তার বাবা খোটা দিবেন। বিধেও নিজেকে ধাতস্থ করে বাবার সামনে যেয়ে দাঁড়ান। মা, বাবার জন্য মেয়েটারে খুঁজতে পেরেছ কি? নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন মিসেস হিয়া। দাহাব এহসান নীরবতা পছন্দ করলেন না, হুঙ্কার মেরে দাঁড়িয়ে যান। রাগের বশে মেয়ের কাটা পায়ে জোরে লাথি দেন। ব্যথায় চিৎকার করে বসে যান তিনি। কাটা পায়ে আঘাত লাগায় রক্ত ঝরতে লাগল। তিনি বাবার দিকে তাকিয়ে কান্নাময় গলায় শুধান, বাবা, আপনি এমন কেন করলেন? আমার পাটা একবারও খেয়াল করেছেন? জিনটা আমার পায়ের অর্ধ মাংস নিয়ে গেল। প্লাস্টিক সার্জারি করিয়ে নকল জিনিস লাগিয়েছি। সেই জায়গায় এত বড় আঘাত কেন করলেন বাবা? আমার তো দোষ ছিল না। আমি সর্বোচ্চ চেষ্টা করছি মেয়েটিকে খোঁজার। জিন দিয়েও কাজ হলো না। তবে আমি আমার এক খবর পাচারকারী থেকে দারুণ খবর জানতে পেরেছিলাম। তাই সেই খবর সত্য কিনা তার যাচাই করতে তাবাসসুমকে পাঠালাম। মেয়ের কথায় ভ্রু কুঁচকে তাকান তিনি। চোখের ইশারায় কোন খবর জানতে চাইলেন? মিসেস হিয়া নিজেকে সামলে বসা থেকে উঠে দাঁড়ান। পায়ের মধ্যে উড়না পেঁচিয়ে নিয়েছেন। এতে রক্ত পড়া তাৎক্ষণিক সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছে। তিনি মৃদু গলায় বলেন, আফরাজ এর কোম্পানিতে বোধ হয় নাজিবার খোঁজ পাওয়া যাবে। কারণ নাজিবার নিখোঁজের পর মেন্টাল হাসপাতাল থেকে জানতে পেরেছিলাম এক বুড়ি মহিলা তাকে রক্ষা করে নিজের বাড়ি নিয়ে গিয়েছিল। তারপর কি হয়েছিল এই ব্যাপারে আমার মোটেও ধারণা নেই। শুধু এটুকু বলতে পারি, মেয়েটা নাজিবাই হবে। শুনেই দাহাব এহসান উম্মাদের মতো দাঁড়িয়ে যান। নিজের ভাড়াটে লোক নিয়ে আফরাজ এর অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েন। মিসেস হিয়া দেখে মনে মনে চ উচ্চারণ করে গা লি দিলেন। কোনোমতে কুড়িয়ে হেঁটে গোপন রুমের বাহিরে গিয়ে দরজা লাগিয়ে দেন। নিজ রুমে এসে গলা ফাটিয়ে কাজের মেয়েকে ডাক দেন। মেয়ে এসে ম্যামের নাজুক অবস্থা দেখে ডক্টরকে কল দিয়ে থাকেন। তাবাসসুমের কেবিনের সামনে এসে দাঁড়িয়ে গেল নাজিবা আর কুসুমা। কুসুমা ভাবি ভয়ে তোরতর করে কাঁপছে। কারণ তিনি কখনো ঝগড়া বিবাদ কি জিনিস চোখে অবধি দেখেননি। সেখানে আজ নাজিবা ঝগড়া বাঁধানোর জন্য নিজ পায়ে হেঁটে এসেছে।
ঢোক গিলে তাকিয়ে রইল সে। নাজিবা রাগে জোরে জোরে শ্বাস ফেলছে। মুখের উপর থেকে ঘোমটা সরিয়ে ফেলল। হাত মুঠো করে সশব্দে কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। তার এমন কাণ্ডে কিছুটা হকচক খেয়ে যায় তাবাসসুম। সে ফাইল চেকিং শেষে টিকিট বুক করার প্রসেসিং করছিল। আকস্মিক কারো আগমনে সে বিব্রত বোধ করল। সামনে তাকাতেই হা হয়ে যায়। এ কোন সুন্দরী এলো? তার চেয়েও সুন্দর কাউকে দেখে তাবাসসুম দাঁতে দাঁত চেপে সম্মানের কণ্ঠে বলে, জি আপনি কে ম্যাম, আর আপনাকে কি সাহায্য করতে পারি বলুন? নাজিবা ভাব নিয়ে বুকের উপর হাত গুজল। তাবাসসুমের মেকআপ ভর্তি গালের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের কণ্ঠে বলে, আপনার হাঁটু খালি রাইট? আপনি তো হাঁটুর উপরে কাপড় পরে থাকুন। ইয়েস, ইজ দেয়ার এনি প্রবলেম? নো, ইজ গুড ফর মি। কথাটি বলে নির্দ্বিধায় গিয়ে তাবাসসুমের মুখোমুখি দাঁড়িয়ে যায়। সে ভ্রু কুঁচকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই নাজিবা পেছনে মোড়ে তাবাসসুমের কোলের উপর বসে যায়। এমন দৃশ্যপটে কুসুমা দুহাতে গাল চেপে ধরে। নাজিবা এসে তার শাড়ির সসগুলো তাবাসসুমের নগ্ন হাঁটুতে ঘেঁষে মাখিয়ে দেয়। চট করে দাঁড়িয়ে কুসুমার কাছে গিয়ে দাঁড়ায়। এ দেখে তাবাসসুম চিৎকার করে উঠে। তার হাঁটুতে সস লেগে বিশ্রী অবস্থা হয়ে গিয়েছে। ক্ষোভ নিয়ে সুন্দরী মেয়েটির দিকে তাকিয়ে বলে, ম্যাম আপনি আমার সাথে এমন কেন করলেন? আপনার কারণে এখন বাসায় চলে যেতে হবে। এই অবস্থায় অফিসও করতে পারবো না। নাজিবা বাঁকা হেসে বলে, আমার সাথে পাঙ্গা নিতে চেয়েছিলে না শাকচুন্নি কোথাকার? অন্যের জামাইয়ের দিকে কুনজর দিস শালি বেশরমের বস্তা। তোকে তো জানে মেরে দিতে মন চাইছে, কিন্তু জামাই আমার আবার শোক সইতে পারবে না ভেবে ছাড় দিচ্ছি। পরের বার যদি আমার শাড়িতে সস লাগানোর চিন্তা করিস, তবে তখন আর তোর নগ্ন হাঁটুতে নয়, তোর এই আটা ময়দা মাখা মুখেই মরিচের গুঁড়া লাগিয়ে ভস্ম করে দেব। চিনে রাখো এই মুখের মেয়েকে। মিসেস নাজিবা মুসাররাত ওরফে আফরাজ ফাহিমের ওয়াইফ। তাবাসসুম শুনে আর কেবিনের মধ্যে অন্যান্য এমপ্লয়ার্স এর আগমনে বিরক্তসূচক মাথা নোয়ে চটজলদি বেরিয়ে চলে যায়। নাজিবা তীক্ষ্ণ দৃষ্টিতে কন্ট্রোলার এর দিকে তাকায়। সে ঢোক গিলে তৎক্ষণাৎ নাজিবার সামনে গিয়ে ক্ষমা চাইল। নাজিবা নম্র গলায় শুধায়, দেখুন ক্ষমা চেয়ে লজ্জা দিবেন না। আপনি আমার বাবার বয়সী, তাই বলে অচেনা কোনো মেয়ের হাত স্পর্শ করার স্পর্ধা করবেন না। যতই বিরক্ত হন নিজেকে নিয়ন্ত্রণ রাখতে শিখুন। এবার যান সবাই। এভরিওয়ান ওয়েট এ মিনিট, এখনো কিছু কথা বাকি আছে। সবাই হলো রুমে আসুন। আকবর কেবিনের দরজা খুলে বলল। কুসুমা নাজিবার প্রতিবাদী রূপে আনন্দে জড়িয়ে ধরল। দেবরের কথায় নাজিবা হেসে কুসুমার সাথে হলো রুমের দিকে এগিয়ে যায়। হলো রুমে এসে নাজিবা কৌতূহলী দৃষ্টিতে আশপাশ পরখ করছে। পুরো হলো রুম অন্ধকারে আচ্ছন্ন। বিধেও তার নজরে আসছে না কিছু। আচমকা হাতে টান পোড়ায় মৃদু চিৎকার করে উঠে। পরক্ষণে স্পর্শকারী মানবকে অনুভব করতে পেরে মুচকি হাসল। আফরাজ সন্তর্পণে নাজিবার কানের কাছে ঠোঁট এনে ফিসফিসিয়ে বলে, বিবিজান রুমের ডান পাশে চেঞ্জিং রুম আছে, সেখানে গিয়ে আমার রেডি করা শাড়িটা পরে আসো কুইক। আই ক্যান্ট ওয়েট টু সি ইউ বিবিজান। স্বামীর আবদার সূচক কথা শুনে নাজিবা মুচকি হেসে চেঞ্জিং রুমের দিকে গেল। কুসুমা অন্ধকারে এদিক ওদিক দেওয়াল হাতড়ে কিছু ধরে দাঁড়ানোর চেষ্টা করছে, কেননা সে একটু হলেও আফরাজের কণ্ঠ শুনতে পেয়েছে। তাহলে নিশ্চয় নাজিবার সঙ্গে হবে সে। তাদের স্পেস দিয়ে নীরবে সরে যায় কুসুমা।
আকবর অন্ধকারের সুযোগ নিয়ে চট করে কুসুমাকে আঁকড়ে ধরে। দেওয়ালের কোনায় ঘেঁষে দাঁড় করাই বউকে সে। কুসুমা কাচুমাচু করে নিজেকে সরানোর চেষ্টা করছে, কারণ কিছুক্ষণ পর বাতি ঝালানো হলে তারা বেকায়দায় পড়বে। বউয়ের মোচড়ানো দেখে আকবর বিরক্তকর গলায় বলে, কি বউ, এভাবে মোচড়াচ্ছ কেন? একটা চুমু খেতে চাইছি, খেতে দাও না প্লিজ। লাইট অন করে দিলে মিষ্টি আর পাবো না, তাই বলে দিলাম যদি এই মিষ্টি খেতে না পারি তাহলে আজই সুগার মার্কা মিষ্টি খেয়ে ডায়াবেটিস রোগী হয়ে যাব। জামাইয়ের আবদার রাখতে কুসুমা তার কথামতো কাজ করে। কিছুক্ষণ পর একটি লাইট ঝালানো হলো, তার আলো পড়ে নাজিবার উপর। কালো সাদা জর্জেট শাড়িতে নাজিবাকে পরিপূর্ণ পরি মনে হচ্ছে। মুখেও হালকা সাজ সেজেছে, তার উপর ডিজাইনিং মাস্ক পরিহিত রূপ। সুশ্রী সৌন্দর্যে রাঙা তার নারী হেঁটে আসছে তার দিকে। আফরাজও নিজেকে রেডি করে ফেলেছিল, তার পরনেও সাদা কালো স্যুটসেট। নাজিবার দিকে নিজের হাত বাড়িয়ে দেয় আফরাজ। লাজুক হেসে স্বামীর হাত ধরে স্টেজের দিকে এগিয়ে যায়। সে জানে না এই আয়োজন কিসের জন্য, শুধু জানে তার স্বামী হয়তো কোনো কারণে ভীষণ খুশি। নিশ্চুপে দেখতে লাগলো নাজিবা। স্বামীর হাত ধরে স্টেজের উপর উঠে পড়ে আফরাজ টেবিলে রাখা ফুলের বুকি নাজিবার হাতে দেয়। বুকি নিয়ে সে আফরাজের বাহু শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। সে কখনো এত মানুষের সামনে এসে দাঁড়ায়নি। আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে আছে সে, তার শরীরও মৃদু কাঁপছে। একসময় এত মানুষের সামনেই সে লাঞ্ছিত হয়েছিল। তার চেয়ে বড় কথা, পাগলি নামক তর্কমা নিয়ে বদ্ধ রুমে গলাফাটা কান্না করেছিল। বিবিজানকে ভয় পেতে দেখে ভরসার সহিতে আগলে নেয় আফরাজ। তাকে জড়িয়ে ধরে বিবিজানের বা হাতের অনামিকা আঙ্গুলে ডায়মন্ড রিং পরিয়ে দেয়। নাজিবার ভয় কমলেও হঠাৎ তার নজর পড়ল জানালার বাহিরে গেটের দিকে। সাইকোপ্যাথ অ্যাম্বুলেন্স ভ্যান দেখে তার চোখজোড়া বড় হয়ে যায়। স্তব্ধ দৃষ্টিতে আফরাজের দিকে তাকিয়ে বলে, আপনি এভাবে বেইমানি করতে পারলেন? বিবিজান, দরজা খুলো। যদি তুমি দরজা না খুলছ তবে আজ আমার কাছ থেকে তোমার রেহাই নেই। আবারও বলছি, দরজা খুলবে তুমি, না হলে এখনই দরজা ভাঙব আমি। না। নাজিবার রুম থেকে কোনো প্রকার সারা শব্দ এলো না। দাঁতে দাঁত চেপে আফরাজ তৎক্ষণাৎ তার কুসুমা ভাবিকে কল দিয়ে নাজিবার রুমের বাহিরে আসতে বলে। আফরাজ ভাইয়ের কথায় ঢোক গিলে কুসুমা রুম থেকে বেরিয়ে গেল। আকবর যেতে চেয়েও গেল না। সে জানে তার বন্ধুর রাগ বেশিক্ষণ স্থায়ী হবে না, বউয়ের স্পর্শে ঠিকই গলে যাবে। এ ভেবে নিশ্চিন্তে তাবাসসুমকে নক দিয়ে টিকেট বুকিংয়ের কথা মনে করিয়ে দেয়। নাজিবার রুমের থেকে কিছুটা দূরে আফরাজকে রাগে পায়চারি করতে দেখে ভয় আঁতকে উঠল কুসুমা। তবুও নিজেকে ধাতস্থ করে এগিয়ে যায়। কুসুমা ভাবিকে দেখে আফরাজ অন্যদিক মুখ ফিরিয়ে বলে, ভাবি, নাজিবাকে দরজা খুলতে বলুন, আমি নেই এটাও জানাবেন। কুসুমা মাথা নেড়ে তীব্র শ্বাস ফেলে নাজিবার রুমের দরজায় মৃদু বাড়ি দেয়। নাজিবা ভয় বিছানার উপর বসে আছে। সে ভাবতেও পারেনি তার দ্বারা এত বড় ভুল হয়ে যাবে। সে যাকে মন দিয়ে চেয়েছিল সেই যে তার ক্ষতির কারণ হবে কে জানত। নাজিবার কানে কুসুমার দরজা নকের শব্দ পৌঁছাচ্ছে না, বরং সে বালিশে মুখ গুজে কান্না থামানোর চেষ্টা করছে। তবুও দরজা খুলল না। কুসুমা অসহায় দৃষ্টিতে আফরাজের দিকে তাকায়। সে নিজের রাগ সামলাতে না পেরে জোরেশরে দেওয়ালের মধ্যে আঘাত করে চলে যায়।
কুসুমা মৃদু গলায় দরজার কাছে ঘেঁষে বলে, ভাবি সুস্থ লাগলে আমাকে নক দিয়েন, আমি খাবারটা নিয়ে আসব। আপনি বিকাল থেকে না খেয়ে রুমে বসেন, প্রায় 5 ঘন্টা যাবৎ রুমের ভেতর আপনি, দম বন্ধ হয়ে আসতে পারে, প্লিজ আমাকে নক দিয়েন। নাজিবা কান্নার কারণে নীরবে ঘুমিয়ে পড়েছে। তার মন মস্তিষ্ক আজ যেন ক্ষয় হয়ে গিয়েছে, কোনো অনুভূতি কাজ করছে না তার মনে। কুসুমাও আর না ঘেটে আকবরের কাছে চলে যায়। অফিসের সময়ের ঘটনা। নাজিবার চোখ অ্যাম্বুলেন্স এর উপর পড়তেই সে পুরোপুরি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলল। তার শরীরে নিয়মিত ড্রাগের ফলশ্রুতিতে পুনরায় উন্মাদের মতো হয়ে উঠল। আফরাজের গলায় দাঁত বসিয়ে দেয়। এ দৃশ্য দেখে অফিসের এমপ্লয়িজ অবাক হয়ে যায়। আফরাজ শক্ত করে নিজেকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু তার গলার ব্যথা বেড়ে যাচ্ছে। নাজিবার সূচালো দাঁত যেন আফরাজের গলায় গেঁথে যাচ্ছে। টপ টপ গলা বেয়ে রক্ত ঝরে পড়তে লাগে। এতেও হুঁশ নেই নাজিবার। সে তার মতো জোরে সরে দাঁত দিয়ে চেপে ধরে রেখেছে আফরাজের গলা, যার দরুন সে আকবরকে ইশারা করে। আকবর ইশারা বুঝতে পেরে তৎক্ষণাৎ এমপ্লয়ার্সকে হলরুম থেকে বের করে যার যার কাজে যেতে বলে। তারাও ভাবল স্যার আর তার ওয়াইফ রোমাঞ্চকর সময় কাটাবে, এ কারণে যাওয়ার আদেশ করেছে। অনেকে তো বলেই ফেলল, হ্যাঁ স্যারও বউ পাগলা হয়ে গেছেন বোঝা যাচ্ছে। মেয়ে এমপ্লয়ার্স নিজেদের মতো ভাবাভাবি করে কাজে বসে পড়ে। অন্যথায় আফরাজের কাছ থেকে নাজিবাকে সরানোর চেষ্টা করে কুসুমা, কিন্তু লাভ হল না। অতঃপর আফরাজ পকেট থেকে একটি মেডিসিনাল ইনজেকশন বের করে বিবিজান কাঁধে বসিয়ে দেয়। এর প্রতিক্রিয়ায় আস্তে ধীরে হুঁশ ফিরতে লাগলো নাজিবার। তার শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক হতে লাগল। উন্মাদনা থেকে পুনরায় স্বাভাবিক জ্ঞানে ফেরল। সে খেয়াল করে আফরাজ তার দিকে ছলছল দৃষ্টিতে চেয়ে আছে। এমন দৃষ্টির কারণ বুঝল না। সামনে তাকিয়ে দেখল কেউই নেই, কিন্তু জানালার বাহিরে তখনও অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখে রাগের চোটে বলে ফেলে, ছি আপনি এত খারাপ, আমাকে এতটা অপছন্দ করেন যে আজকের সুন্দর মুহূর্তে আমার খুশির সময়কে খুন করতে আপনার হৃদয়ে বিন্দু পরিমাণ কষ্ট লাগলো না। এতটা ঘৃণা করেন যে আমাকে পাগলাগ্রাদে পাঠানোর জন্য বাহিরে পাগলদের অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রেখেছেন। বাহ মিস্টার আফরাজ, আপনাকে ভালোবেসে আমি পাগলামি করেই গিয়েছি, আর আপনি তার বিন্দু পরিমাণও কদর করলেন না। জানেন, বিয়ের দ্বিতীয় দিনেটা আপনার রুমে হিসাবের খাতা পেয়েছিলাম। সেখানে সব কন্ট্যাক্ট নাম্বারস লেখা ছিল। বিশ্বাস করুন, যখন সেই লিস্টে পাগল হাসপাতালের কন্ট্যাক্ট নাম্বার লেখা ছিল, এক মুহূর্ত এর জন্যে মন চাচ্ছিল আপনাকে খুন করে পালিয়ে যায়। তবুও নিজেকে বুঝো দিয়েছিলাম, আপনার মনে ভালোবাসা জিনিসটা বসাতে পারলে আজীবন আপনার মাঝেই আবদ্ধ থাকব। এ যেন দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়েছিলাম মনের মাঝে। কিন্তু এখন মনে হচ্ছে না, আপনি মন থেকে হৃদয়হীন। আপনি কখনো আমার আফাজ হতেই পারেন না। শেষের কথায় আর্তনাদে ফেটে পড়ে নাজিবা। উন্মাদনা কমলেও রাগের বশে আফরাজের দেওয়া পরনের শাড়িটা ছিঁড়তে লাগল। আকবর এতক্ষণ যাবৎ নাজিবা ভাবির করুণ কথা শুনছিল, কিন্তু এখন যে কাণ্ড করছে, এতে সে লজ্জায় অন্যদিক ফিরে যায়। আফরাজ হাত মুঠোবদ্ধ করে নিজের কোট খুলে নাজিবার শাড়ির উপর পেঁচিয়ে দেয়। নাজিবা দেখে চিল্লিয়ে নিজেকে সরাতে নিলে ঠাস করে চর বসিয়ে দেয় তার গালে। নাজিবার মাথা ঘুরে উঠে।
এতটা ধকল তার ছোট মস্তিষ্ক সইতে পারল না। শরীর অবশ হয়ে পড়তে নিলে আফরাজ সন্তর্পণে পাজাকোলা করে নেয়। তার নিশ্চুপতায় আকবর অনেকটা অবাক। সে কেন নাজিবা ভাবির কথার জবাব দিল না? কোনো ঘাপলা অবশ্যই আছে। আফরাজ উচ্চ আওয়াজে তার ড্রাইভারকে গাড়ি বের করতে বলে। ড্রাইভার চটজলদি গাড়ির দরজা খুলে দেয়। গাড়ির পেছনের সিটে নাজিবাকে বসিয়ে দিয়ে তার পাশে বসে পড়ে। কারো সাথে কোনরূপ কথা না বলেই ড্রাইভারকে বাসার মধ্যে নিয়ে যাওয়ার আদেশ করে। ড্রাইভার মাথা নেড়ে তৎক্ষণাৎ গাড়ি চালু করে। আকবর ও কুসুমা গাড়ির যাওয়ার দিকে তাকিয়ে রইল। আকবর মনে মনে কিছু একটা ভাবল। কুসুমাকে বলে, চলো বউ, বাসায় যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে নাজিবা ভাবির সঙ্গে কথা বলিও। কুসুমাও স্বামীর কথায় সায় দেয়। তারা অন্য আরেক গাড়িতে উঠে পড়ে। বাসার মধ্যে নাজিবাকে বিছানায় শুয়ে দিয়ে ওয়াশরুমে গেল আফরাজ। কিন্তু নাজিবার জ্ঞান ফেরতেই খেয়াল করে সে তাদের স্বামী স্ত্রীর রুমে আছে। বিরক্ত আর কষ্টে উঠে নিজের বরাদ্দকৃত রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় নাজিবা। তার রুমে অ্যাটাচ ওয়াশরুমে ঢুকে পড়ে। আফরাজ মাথা মুছতে থেকে আয়নার সামনে এসে দাঁড়িয়ে যায়। আয়নার পাশে স্ট্যান্ডে রাখা পরনের পোশাক পরে নেয়। গলার যে পাশে নাজিবা কামড়ে দিয়েছিল সে পাশে মৃদু স্পর্শ করে হেসে দেয়। বিড়বিড়িয়ে বলে, তুমি হৃদয়াঙ্গন বিবিজান। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করে ব্যথা উপশমের ক্রিম লাগিয়ে ব্যান্ডেজ নেয়। বক্সটি জায়গামতো রেখে বিছানার দিকে তাকিয়ে দেখে নাজিবা নেই। ধপ করে মাথা গরম হয়ে যায় তার। বুঝতে পারল মেয়েটা তার কথা না শুনেই নিজের রুমে চলে গিয়েছে। দ্রুত পায়ে বিবিজানের রুমের দিকে গেল। নাজিবা তার পরনের ভারী শাড়িটা বেকনিতে মেলে দিয়ে ঢিলাঢালা থ্রি পিচ পরে নেয়। মুখ মুছে বিছানায় গা হেলিয়ে দেয়। চোখ বুজতে নিলে আফরাজ এর রাগান্বিত গলা শুনে ভয় পেয়ে যায়। গলা শুকিয়ে গেল তার। তবুও সে দরজা খুলবে না। বিড়বিড়িয়ে বলে, আপনি বেঈমান জামাই, আপনি বেঈমান। আমাকে ঘৃণা করলে বলে দিতে পারতেন, আমি দূরে সরে যেতাম। এভাবে আয়োজন করে পাগলা গরাদে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্স তো ডাকার দরকার ছিল না। আফরাজ দরজায় বাড়ি দেয়। নাজিবাও চুপ থাকল না। কড়া গলায় বলে, চলে যান আপনি প্লিজ। আপনার চেহারা অবধি দেখতে মন চাইছে না। এত এত পাগলামিপোনার এই দাম দিলেন। বাহ, ভালোই, আমিও আজ থেকে আপনার ধারে কাছে ঘেঁষব না। প্লিজ চলে যান, না হয় আমি আমার ক্ষতি করে ফেলব। হাত থেমে যায় আফরাজের। মেয়েটা তার মনে এত ক্ষোভ জমিয়ে রেখেছে। বাড়ি দেওয়া থামিয়ে নম্র গলায় শুধায়, দেখো বিবিজান, রাগ করলে তো হেরে গেলে। কি হয়েছে, কি দেখলে কিছুই জিজ্ঞেস করব না। শুধু বলছি দরজা খুলো, তোমাকে আমাদের রুমে নিয়ে যাব। জলদি দরজা খুলো। আপনি কি যাবেন নাকি আমি নিজের? ধমকে উঠে আফরাজ। চিল্লিয়ে বলে, এই মেয়ে, নিজের জীবনকে সস্তা পেয়েছিস। বারে বারে নিজের জীবন নেওয়ার হুমকি দিচ্ছিস। আয় দরজা খুল এখনই। তোর জীবন আমি নিচ্ছি। আদর করে করে বাদর বানিয়েছে দেখে মাথার উপর ছড়ে বসেছিস। ইচ্ছে তো করছে তোর দুই গালে ঠাটিয়ে চর বসিয়ে দেয়, বেয়াদব মেয়ে। তুই এখনই দরজা খুল। আজ তোর রেহাই নেই। রাগে গজগজিয়ে পুনরায় দরজায় আঘাত করে আফরাজ। এবার নাজিবা ফ্যাস ফ্যাস করে কাঁদতে লাগে।
তার কান্নার শব্দ দরজার বাহিরে অবধি যাচ্ছে। কান্নার শব্দ শুনে আফরাজ কপালে হাত চেপে ধরে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। পুনরায় বলেও নাজিবাকে রাজি করানো গেল না। তাবাসসুম ক্লাবে বসে তার মাকে লাগাতার ফোন দিয়ে যাচ্ছে, তবে কোনো সাড়া না পেয়ে রাগে ফোনটাই সুইচ অফ করে দিল। ওয়াইনের গ্লাস ধরে ড্রিঙ্ক করতে থেকে সেই সময়ের কথা ভাবতে থাকে, যখন আফরাজ এর ওয়াইফ তাকে সবার সামনে অপমান করে। সে দাঁতে দাঁত চেপে ফোন বের করে টিকিট বুকিং দেয়, কিন্তু কাপলস টিকেটের সাথে তাবাসসুম নিজের জন্য সিঙ্গেল টিকিট বুকিং দেয়। খুব মিশ্রিত গলায় বিড়বিড়িয়ে বলে, তোকে আমি শান্তিতে সংসার করতে দেব না। এবার যা আগুন লাগার লাগবে তোর হানিমুন ট্যুরে। যখন নিজের হাজব্যান্ডকে আমার বুকের মধ্যে মুখ গুজে থাকতে দেখবি তখন তোর চোখ মুখে যে কষ্টটা ভেসে উঠবে, সেই কষ্টের উল্লাস বানাবো আমি। জাস্ট ওয়েট বেব। টিকিট বুকিং শেষে আকবরকে ইমেইল পাঠিয়ে দেয়। ওয়াইনের গ্লাসে পুনরায় চুমুক দেয়। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে মুখ ঘুরিয়ে দেখে। দাহাব এহসানকে সামনে দেখে কামুক হাসি দিয়ে বলে, আরে আমার কি নেশা ধরেছে যে আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। দাহাব এহসান আপাতত কামনার মন মেজাজে নেই, তাই তিনি নিবিড় গলায় তাবাসসুমের মাথায় হাত বুলিয়ে দিতে থেকে জিজ্ঞেস করেন, মা তুমি কি নাজিবার খবর পেয়েছ? তোমার মা যে বলেছিল খুঁজে দেখতে, জানতে পেরেছ কোনো কথা? চাচার কথায় কোনো ভ্রুক্ষেপ নেই তাবাসসুমের মধ্যে, বরং সে আয়েসে ড্রিঙ্ক করেই যাচ্ছে। দাহাব এহসানের রাগ লাগছে মেয়েটার উপর। এত ভাবলেশনহীন হয়ে বসে আছে কেমনে মেয়েটা বুঝতে পারছেন না তিনি। তাবাসসুম ওয়াইনের গ্লাসের শেষ অংশটুকু এক চুমুকে খেয়ে দেয়। নেশাগ্রস্ত দৃষ্টিতে চাচার দিকে তাকিয়ে বলে, নাজিবা রাইট, হুম আই থিঙ্ক আই ফাউন্ড হার, বাট নট শিওর দ্যাট সি ইজ এ রিয়াল নাজিবা অর নট, বিকজ সি ইজ মিসেস নাজিবা আফরাজ ফাহিম। কথাটি দাহাব এহসানের কানে বজ্রপাতের ন্যায় লাগল। তিনি থমকে দাঁড়িয়ে রইলেন। ওয়েটারকে এক গ্লাস ওয়াইন দিতে বলেন। তার কথা মতো ওয়াইন সার্ভ করা হলো। এক চুমুকে শেষ করে ফেললেন তিনি। গম্ভীর গলায় তাবাসসুমকে বলেন, মেয়ের ছবি দেখাতে পারবি? তাকে দেখতে চাই আমি। তার চেহারার আদল না দেখলে বুঝব না। তাবাসসুম ভ্রু কুঁচকে বলে, উফ, চাঁচু ক্লাবে দাঁড়িয়েও ওই কোন না কোন নাজিবার ব্যাপারে জানতে চাইছ? কে এই নাজিবা? হুম, মাকে আশকো করলেও বলে না। আপনিই না হয় বলে দিন। দাহাব এহসান তীক্ষ্ণ নজরে তাবাসসুমের চোখের দিকে তাকিয়ে বলেন, তোর সৎ মামাতো বোন আমার সৎ নাতনি। ছোট বাক্যের কথাটি শুনে চোখ বড় বড় হয়ে যায় তাবাসসুমের। গলা দিয়ে কোনো বাক্য বের করতে নিলে হাসতে লাগে দাহাব এহসান। নিজের শার্ট টান টান করে অন্য আরেকটি ওয়াইনের গ্লাস নিয়ে চুমুক দেন। তাবাসসুমের গ্লাসের সাথে চিয়াস করে নিজের মতো ড্রিঙ্ক করতে থেকে বলেন, আরে বাবা, মজাও দেখি বুঝিস না। তাবাসসুমও হেসে ফেলল। সে ভেবেই নিয়েছিল তার চাচা সত্য বলছে, কিন্তু মজা বলায় সেও আর পাত্তা দিল না। এদিকে দাহাব এহসান ড্রিঙ্ক করার মাঝে আর চোখে তাবাসসুমের দিকে তাকিয়ে রইলেন। তিনি নিজের মনে এক বিশ্রী ফন্দি আটেন। ড্রিঙ্ক করার মাঝে গলা ঝেড়ে তাকে জিজ্ঞেস করেন, তুই আজ হঠাৎ ক্লাবে কেন? তোর তো এ সময়ে অফিসে থাকার কথা। আর বলিও না চাচ্চু, ওই আফরাজ এর বউয়ের কারণে আজ অফিসের স্টাফর্সের সামনে অপমানিত হতে হয়েছে। আফরাজও আমার পক্ষ নিল না।
অথচ এক টাইমে এই ছেলেই আমি বলতে পাগল ছিলাম। এখন দুচোখেও দেখতে চাই না। আমিও আমার শোধ উঠাবো চাচ্চু। আফরাজ এর কাপলস হানিমুন স্যুটের বুকিং এর জন্য দায়িত্ব আমাকে দিয়েছে। এরই সুবিধা উঠাবো আমি। আমিও তাদের সঙ্গে যাব একা। শেষের কথায় বাঁকা হাসেন দাহাব এহসান। শয়তানি বুদ্ধি এঁটে তাবাসসুমের হাত ধরে বলেন, শোন, একা নয়, বরং তোর সিঙ্গেল বুকিং রিমুভ করে আমার সঙ্গে নাম মিলিয়ে কাপল বুকিং দেয়। তাবাসসুম চকিত নজরে চাচার দিকে তাকায়। লোকটা কি পাগল হয়ে গেল কিনা বুঝল না। সে আমতা আমতা করে বলে, চাচ্চু এটা কেমনে সম্ভব? কোথায় আপনি আর কোথায় আমি? দিস হানিমুন অনলি ফর ম্যারিড কাপলস। তাতে কি, তোর জন্য আর আমার জন্য ফেক পেপারস রেডি করে জমা দেব, দ্যাটস ইট। কারণ তুই সিঙ্গেল গেলে সেখানকার ম্যানেজার তোকে সন্দেহ করতে পারে, আর আমি গেলে বলবি বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছিস। চাচার কথাগুলো তাবাসসুম খানিক সময় নিয়ে ভেবে দেখল। আসলেই একা গেলে তো তার সব প্ল্যানে সফল হতে পারবে না সে। অতএব চাচার কথায় রাজি হয়ে যাওয়াটাই ভালো। চাচার সাথে হাত মিলিয়ে সে বলল, ঠিক আছে চাচা, আমি রাজি, কিন্তু আপনিও বিনিময়ে আমার ব্যাংকে 40,000 টাকা কিন্তু পাঠিয়ে দিবেন। দাহাব এহসান হেসে মাথা নেড়ে আলতো হাতে জড়িয়ে ধরল তাবাসসুমকে। সে বুঝতেও পারল না এই ব্যাপারটা, যে তার চাচা তাকে শুধুমাত্র একটা গুটি হিসেবে ব্যবহার করবেন। চলবে।